সুপ্রিয় দর্শক, আমি উমর ফারুক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় দুর্নীতি প্রতিরোধের নীতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শামসুল আরেফিন, সচিব, দুর্নীতি দমন কমিশন, এবং মাঝে উপস্থিত আছেন জাতীয় দৈনিক সমকালের উপসম্পাদক অজয় দাশগুপ্ত, এবং আমার একদম ডান প্রান্তে উপস্থিত আছেন মোহাম্মদ রফিক হাসান, পরিচালক গবেষণা ও পলিসি, টিআইবি। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসি। নারী পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, বললেন প্রধানমন্ত্রী। 5 মহিষী নারীকে দেওয়া হল রোকেয়া পদক। ব্যাংক লোপাটের সাথে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে, দুদকের। নতুন বছরে খাতওয়ারি তালিকা করে দুর্নীতি বিরোধী অভিযানের সিদ্ধান্ত। জিয়া পরিবারের অর্থ পাচারের তদন্ত করে দুদককে ব্যবস্থা নেওয়ার আহ্বান। আওয়ামী লীগের ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার জনগণকে বোকা বানাচ্ছে, অভিযোগ বিএনপি। নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে আটকা পড়েছে 600 পর্যটক। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট। এবং অবৈধ দখলে রাজধানীর ফ্লাইওভারের নিচের জায়গাগুলো সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে জনসাধারণের কল্যাণে ব্যবহারের পরামর্শ নগর বিদ্যুৎ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আজকে আন্তর্জাতিক হচ্ছে দুর্নীতি বিরোধী দিবস। সেই অংশ হিসেবে প্রথমবারের মতো দুদক, প্রথমবারের মতো টিআইবি এটা শুরু করেছিল, এবং প্রথমবারের মতো সরকারি বিভিন্ন সংস্থা যুগপৎভাবে এই কর্মসূচিগুলো পালন করছে, এই দিবসটি পালন করছে। তা আমরা আজকে শিরোনাম দিয়েছি দুর্নীতি প্রতিরোধের নীতি, এবং এই বিষয়টির দিকে মানে আমরা কি বোঝা যাচ্ছে সেটা যদি আমি বলতে চাই, তাহলে আমরা যে শিরোনামগুলো পড়লাম সেটার দিকে নজর করলে আসলে বোঝা যায় যে প্রায় টিআইবি এবং দুদক এবং এক পক্ষ আরেক পক্ষে এখনো পর্যন্ত দুষছেন আর কি। সরকার বলছে একরকম কথা, বিএনপি বলছে আরেক রকম কথা। তো সামগ্রিকভাবে আমি তিনজনের কাছেই অভিন্ন যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে কি, যে আমরা কি আসলে দুর্নীতি প্রতিরোধে মানে কোন নীতি দেখি যেটা সামগ্রিকভাবে অ্যাড্রেস করার মতো কোন নীতি আমরা জাতীয়ভাবে এতদিনে করতে পেরেছি কিনা? আমরা এই বিষয় নিয়ে যত কথা বলি সেই অনুযায়ী আমরা আসলে ওই ধরনের সামগ্রিক নীতি দেখতে পাই কিনা, যেটা হচ্ছে যে কোনো সময়ে, যে কোনো সরকারের সময়ে, যে কোনো পরিস্থিতিতে সেটা আসলে মানা হয়। আর নীতি বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আসলে দুর্নীতির বিরুদ্ধে আইন আছে আমাদের দেশে, শক্তিশালী আইন, যে আইনটি বাস্তবায়ন করে থাকে দুর্নীতি দমন কমিশন। এছাড়া আন্তর্জাতিকভাবে যে ইনস্ট্রুমেন্ট, আপনি ইউনাইটেড নেশনস কনভেনশনস এগেইনস্ট কারাপশন, এটি কিন্তু একটি শক্তিশালী একটা দলিল। এটা বিশ্বের 179টি রাষ্ট্র এখানে স্বাক্ষর করে এই দলিলটাকে অনুসমর্থন করেছে, এবং 2003 সালের এই 9 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত এটা আপনার মেক্সিকোর মেরিডা শহরে ওপেন করা হয়, এবং সেখানে দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে স্বাক্ষর করেছেন সরকার প্রধানরা। বাংলাদেশ 2007 সালের 5 ফেব্রুয়ারি স্বাক্ষর করেছে, এবং এই দলিলটা নিজে ওন করেছে। এবং এই দলিলটাতে কথাগুলো বলা আছে দুর্নীতির বিরুদ্ধে একটি সমন্বিত উদ্যোগ নিতে হবে, রাষ্ট্র সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এবং সে অনুযায়ী নেওয়া হচ্ছে। এবং সেখানেই বলা হয়েছে যে বিশ্বব্যাপী দুর্নীতির পরিধি শুধু একটি দেশের মধ্যে সীমিত নয়, এটি আন্তর্জাতিকভাবে ছড়িয়ে গেছে। কাজে এটাকে অ্যাড্রেস করতে হলে আন্তর্জাতিকভাবেই একটি সমন্বিত উদ্যোগ থাকতে হবে, যেটা আপনি বলেছেন। এবং সেই সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে আজকে এই 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসকে সরকার প্রথমবারের মতো জাতীয়ভাবে পালনের উদ্যোগ নিয়েছে। এখানে আজকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রত্যেকে অংশ নিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে একটি সমন্বিত গণজাগরণ, একটি সচেতনতা সৃষ্টির জন্য আজকে দেখেন বৃষ্টি ভেজা দিন, এই বৃষ্টি দাঁড়িয়ে থেকে সকল শ্রেণী পেশার মানুষ আজকে
তারা 10টা থেকে 10:30 পর্যন্ত রাস্তার পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেছে, বৃষ্টিতে ভিজেছে। আমাদের দেশের অসংখ্য নানা শ্রেণী পেশার মানুষ, ছাত্র, শিক্ষক, মিডিয়া, সিভিল সোসাইটি সব একযোগে দাঁড়িয়ে গেছে যে আমরা দুর্নীতিকে যে কোনোভাবে বাংলাদেশ থেকে বিতরণ করতে চাই। এই যে একটি প্রতিশ্রুতি, এই যে একটি সমস্বরে কণ্ঠস্বর, এটি তো একটি প্রথম পদক্ষেপ হিসেবে বলা যায় যে দুর্নীতি নীতি। আর সরকার যে নীতিটা নিয়েছে সেটা হলো কি, যে পৃথিবীর অনেক দেশে আছে যে দুর্নীতি বিরোধী কৌশলপত্র, আর আমাদের দেশে আছে শুদ্ধাচার কৌশলপত্র। আসলে এটা কিন্তু সঠিক। শুদ্ধাচার কৌশলপত্র হলো এই যে এনআইএস, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি, যে নীতির কথা আপনি বলছেন, এটি কিন্তু সরকারি অফিস, প্রতিষ্ঠান, বেসরকারি, গণমাধ্যম, প্রাইভেট সেক্টর, সিভিল সোসাইটি প্রত্যেকের জন্য বাধ্য করা কিছু অনুশাসন আছে, কিছু ইন্ডিকেটরস আছে। এগুলো অনুশাসন প্রতিপালন করতে হবে, মেনে চলতে হবে। এবং এগুলো যদি প্রত্যেকটা সেক্টর একযোগে মেনে চলার জন্য উদ্যোগ নেয়, তাহলে দেশ থেকে দুর্নীতি দূর হতে বেশি দিন লাগবে না। আমি একটু আপনার সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে যে আপনি প্রথমে বলছিলেন যে আমরা নীতি বলতে আসলে কি বোঝাচ্ছি বা সেটা কি। আজকে টিআইবি চালু করার সামনে তারা একটি মানববন্ধন করেছে এবং তখন নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি বলেছেন যে একদিকে তিনি বলছেন যে এটি বাংলাদেশ সরকার যেহেতু প্রথমবারের মতো পালন করছে, এটি দুনিয়া এই যারা স্বাক্ষর করেছে সকল দেশের জন্য একটি দৃষ্টান্ত। এর পাশাপাশি তিনি এটিও বলছেন যে একদিকে সরকার এটিকে স্বীকার করে নিচ্ছে, পালন করছে, আরেকদিকে তিনি বলছেন যে 54 ধারার মতো ধারা রেখে দেওয়া হয়েছে, যারা দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, রিপোর্ট প্রকাশ করছেন, তাদেরকে 57 ধারার মতো ই করছেন, তাদেরকে নানাভাবে চাপ দেওয়া হচ্ছে। ওটা তার বক্তব্য। দুই ধরনের নীতি চলছে না। দুর্নীতি বিরুদ্ধে আপনি দেখছেন যে আপনি ইলেকট্রনিক মিডিয়াতে আছেন, অনুসন্ধানী প্রতিবেদন আমরা এই ইলেকট্রনিক মিডিয়ায় প্রায়ই দেখছি। কাজে এর উপরে 57 ধারার কোন যোগাযোগ আছে বলে আমার অন্তত জানা নেই। আর প্রিন্ট মিডিয়া যেভাবে দুর্নীতির খবরগুলো ছাপছে, এটা আমরা নিচ্ছি। আমাদের কেসগুলো আমলে নেওয়ার ক্ষেত্রে এই সংবাদপত্রের রিপোর্টগুলো, এগুলো কিন্তু বড় উপায়, এগুলো আমরা নিয়ে থাকি। তো কাজে আমরা দেখছি যে সংবাদপত্র যেখানে দুর্নীতির কোন রকম সংবাদপত্র বা অন্যান্য জায়গায় হয়তো তিনি অভিযোগ করছেন যে নানা চাপের কারণে তারা সেই ঘটনাগুলো হয়তো পত্রিকায় আসছেই না, পত্রিকায় আসছে না, সেইটা 57 ধারা না। ধরুন পত্রিকাগুলো আজকে ইলেকট্রনিক মিডিয়ার কথা আসছেন, আপনারা ডিজিটাল ফাংশনে যদি যেতে পারেন তাহলে একটি ভিউয়ার্স যিনি টেলিভিশন দেখছেন ওনার উপরে ট্যাক্সিং করা যায়। 1 কোটি টাকা করে দিলে মাসে দেখা যায় 1 কোটি টাকা আপনার ভিউয়ার্স আছে, 1 কোটি টাকা উঠে আসলো। আপনাকে বিজ্ঞাপনের উপর নির্ভর করতে হবে না। তো বিজ্ঞাপন যখন আপনি নির্ভর করবেন বিভিন্ন সংস্থা, তখন আপনি কিন্তু একটা কম্প্রোমাইজে আসতে হবে, কারণ ওই সংস্থার যে ঘটনাগুলো আছে হুবহু কিন্তু আপনি প্রকাশ করতে আপনার ওইখানে একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে পারে। তো এইগুলো 57 ধারার সাথে সম্পর্কিত বাদেও কিন্তু আরো এরিয়া আছে যেগুলোতে আমরা আপনার দেখা যাচ্ছে যে মিডিয়া সেখানে আপনার ওই একটি ফিল্ডের যে আপনার ওয়ার্ক কর্মী, সংবাদপত্র কর্মী, সে কি যেভাবে ঘটনাটা তুলে এনেছে ওভাবে কিন্তু আপনাদের কিন্তু আরো পরিমার্জন করতে হয়। আচ্ছা, এটা আমি বলতে চাই আসলে যে আপনি যে প্রথম প্রশ্নটা তিনজনকেই করেছেন যে দুর্নীতি বিরোধী নীতি, আর উনিটা বলেছেন, এর সঙ্গে আমি কিন্তু সম্পূর্ণ একমত যে আসলে নীতির দিক থেকে, নীতি কাঠামোর দিক থেকে কিন্তু আমরা খুব শক্তিশালী একটা অবস্থানে রয়েছি। কিন্তু যে জায়গাটাতে আমাদের খুব গুরুতর একটা সমস্যা রয়ে গেছে এখনো পর্যন্ত, সেটা হলো এই নীতিটা আমরা বাস্তবে কতটুকু চর্চা করছি। চর্চা এবং নীতির মধ্যে গ্যাপ। আপনি যে আমাদের নির্বাহী পরিচালকের কথা বলছিলেন, উনি কিন্তু আজকে মানববন্ধনে আমিও ছিলাম, উনি এই কথাটার উপর কিন্তু জোর দিয়েছেন যে চর্চা করা এবং যারা দুর্নীতি করছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, এই জায়গাটাই তো চর্চা। হ্যাঁ, আমরা যে দুর্নীতি যারা করছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবো, এই বিষয়টা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে বা সরকারিভাবে নীতি কাঠামোর দিক থেকে কিন্তু কোনো তেমন বড় ধরনের গ্যাপ নাই।
তবে একটা যেটা 57 ধারার কথা এসেছে, 57 ধারাটা এসেছে প্রাসঙ্গিক ভাবে, যে আসলে যদি তথ্যের অবাধ প্রবাহ না হতে পারে তাহলে তো স্বচ্ছতা জবাবদিহিতা প্রতিষ্ঠিত হওয়াটা কঠিন, যে কারণে 57 ধারার মতো 57 ধারাটা মতো বাঞ্ছনীয় নয়, এবং এটা যে চলে যাওয়ার একটা, সরিয়ে নেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এটাকে কিন্তু আমাদের নির্বাহী পরিচালক অভিনন্দন জানিয়েছেন। এবং উনি যেটা বলেছেন যে প্রকারান্তরে আবার অন্য কোনো আইনের, নতুন আইনের মধ্য দিয়ে এইরকম 57 ধারা আবার নিয়ে আসা না হয়, এইটা উনি আহ্বান জানিয়েছেন। আরেকটা নীতির জায়গাতে কোনো কোনো জায়গাতে আমাদের একটু উদ্বেগ আছে, যেমন ধরেন আপনি আমাদেরকে যে ম্যাট্রিক্সে দিয়েছেন, এখানেই আপনি দেখবেন আপনার আছে যে এই যে ব্যাংকে, এটা তো ব্যাংক খাতটা তো একটা বড় ধরনের একটা ভালনারেবল জায়গা। এখানে আপনি দেখেন যে একই পরিবারের 4 জন এবং একটানা 9 বছরের নিয়োগের কথা বলা হয়েছে। এইগুলো কিন্তু কোনো কোনো জায়গায় 57 ধারার মতোই, এই একটা যে ধারা তৈরি করা হলো, 57 ধারাটা হয়তো তথ্য প্রবাহ নিয়ে, আর এটা হচ্ছে যে আপনার আর্থিক খাতকে জবাবদিহিতার মধ্যে রাখার ক্ষেত্রে একটা রিস্ক কিন্তু এটা তৈরি করলো। তো এইরকম কিছু কিছু জায়গাতে নীতির ক্ষেত্রে কিন্তু আমাদের পরিবর্তন এসেছে, যেটা নেতিবাচক, এইটা যেন না আসে, এবং যেটা নেতিবাচক এসেছে এইটাকে যেন আমরা আবার ইতিবাচক জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারি, এটা খুব দরকার, প্রয়োজনীয়। জি দাদা, আপনার কাছে আসলে হচ্ছে যে সচিব মহোদয় যদি মানে গণমাধ্যমের রাজনৈতিক অর্থনৈতিক বিষয় এনেছেন, আসলে আমরা আসলে কতটুকু এই চাপগুলো মোকাবেলা করে, মানে যেটা হচ্ছে যে দুর্নীতি বিরোধী তথ্য আসলে সরবরাহ করতে পারি, মানে দুর্নীতি প্রতিরোধে অংশ নিতে পারি। বিজনেস জার্নালিজমের একটা কোর্স আমি নেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো ওখানে একটা বিষয় আছে যে গণমাধ্যমকে বিজ্ঞাপনদাতাদের কাছে জিম্মি, মানে এবং দেখেন আপনি এখন মেকআপ গেট আপ কি হবে এটাও বিজ্ঞাপনদাতারা ঠিক করে দিচ্ছে। আমরা কখনো কখনো সিদ্ধান্ত নেই যে ভাজের নিচে যেন বিজ্ঞাপন না যায়। এখন দেখা যাচ্ছে যে ত্রিকোণ একটা একদম আমার মাস্টার পর্যন্ত উঠে গেছে। এটা আরেকজন সাহেব ঠিকই বলেছেন যে এক ধরনের কম্প্রোমাইজ, কিন্তু সমাজটা তো একটা কম্প্রোমাইজ, মানে যে আর্ট অফ কম্প্রোমাইজ। সেই সফল নেতা হয় যে এগুলো সব দিকে স্বার্থ দেন। বাজেট যদি বলি আমরা, জাতীয় বাজেট, এটা তো তিনি সফল অর্থমন্ত্রী হন যিনি সব শ্রেণী পেশার মানুষের, ধনবান হতদরিদ্র সবার স্বার্থের একটা সমন্বয় এক পক্ষ যত না হয়। কিন্তু বাংলাদেশের বিপদটা দেখেন আর কি, আমি দুদক এবং টিআইবি বলছি আর কি, বিপদটা হলো যে আপনি বাংলাদেশে এখন ব্যাংকগুলোতে 9 লাখ কোটি টাকার বেশি আমানত আছে, কিন্তু ব্যাংক হচ্ছে ডিপোজিটার্স ব্যাংক। কিন্তু আমরা সাধারণ মানুষ যদি ব্যাংকে টাকা না রাখি তাহলে কিন্তু ব্যাংকের এই যে সব মালিকরা 9 জন পরিচালকের মধ্যে 4 জন বলেন, 9 বোধে না এখন ব্যাংকের পরিচালক আর কি। তো আপনি 4 জন হতে পারবে, 9 জন বা এরকম, বা বেশি থাকতে পারে এরকম। কিন্তু দেখেন এরাই তো নিজেদের মালিক ঘোষণা করে। ব্যাংকে যত ঋণ নেয় তার 50% বেশি ঋণ হচ্ছে যারা 1 কোটি টাকার বেশি ঋণ নেয় তারা পায় আর কি। আর এই যে প্রায় 8 কোটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, তার মধ্যে 7 কোটির বেশি হচ্ছে 5,000 টাকার নিচে তাদের জমা আর কি। এটা কিন্তু একটা বাস্তবতা আমাদের দেশে, এবং ধনবান শ্রেণী কিন্তু যথেষ্ট প্রভাব, মানে এই যে অনিয়ম বলেন, এই যে ব্যাংকের অনিয়ম, আপনারা যে আজকের মানে টকিং পেপার যেটা রাখলেন সামনে, তাতে কিন্তু ব্যাংকগুলো একটা খুবই মানে, এবং এই ব্যাংকের সঙ্গে যারা তার মিডিয়ার মালিক হচ্ছে, তারা তৈরি পোশাকের মালিক হচ্ছে। রাজস্ব বিভাগ থেকে বলছে যে যারা তৈরি পোশাকের সঙ্গে জড়িত তারা যে বিনা শুল্কে কাপড়টা আনছে বা অন্যান্য উপকরণ আনছে, ওইটার এই একটা অংশ দেশের বাজারে ছেড়ে দিচ্ছে, তাতে 60-70 কোটি টাকা তারা ফাঁকি দিচ্ছে এবং এটা মার্কেটে যায়। হয়তো 60-70 টাকা ইনকাম তাদের হয় তা না। এই বাস্তবতাটা কিন্তু মানে এই ধনবান গোষ্ঠী কিন্তু পার্লামেন্টের মেম্বারদের 50% বেশি নিজেদেরকে আনুষ্ঠানিকভাবে ডিক্লেয়ার করছেন যে আমরা ব্যবসা আমাদের হচ্ছে মূল পেশা। একটা সময় ছিল করতো মানে পাকিস্তান আইনজীবীরা, স্কুলের হেডমাস্টার, অবসর জীবনের রাজনৈতিক দলে যোগ দিয়েছে, সংসদ, এই যেগুলো কিন্তু শীত হয়ে আসছে। এবং ধন্যবাদ, আমরা ব্যাংকে যে আলোচনাটা করি, এখন ব্যাংকের ডিপোজিট 30% হচ্ছে সরকারি ব্যাংকে, 7% হচ্ছে প্রাইভেট ব্যাংকে। আমরা পড়ে আছি ফার্মার্স বা এই প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়ে। অন্য ব্যাংকগুলো কি করছে? 70% যাদের হাতে
রাজনীতিতে মানে আপনার ব্যবসায়ীদের প্রভাব অনেকটা আমাদের বাড়ার কারণে আমাদের দুর্নীতির সাথে কোনো সম্পর্ক দেখতে পাই? অবশ্যই। এবং সেই প্রেসিডেন্ট তখন একজন ধনাঢ্য ব্যবসায়ী, তার পরিণতিটা দেখেন, তিনি প্রকাশ্যে ডিক্লেয়ার করছেন যে আমি ট্যাক্স ফাঁকি দিয়ে আইনে ফাঁকি দেওয়ার সুযোগ আছে, আমি ফাঁকি দেব, তোমাদেরকে রিটার্নও দেবো না, আমি মানে এক্সপোজই করবো না আমার কি সম্পত্তি আছে। আমি প্রেসিডেন্ট হিসাবে গত 200 বছরের বেশি সময় ধরে প্রেসিডেন্টের সম্পত্তির হিসাব দিচ্ছেন। উনি বলছেন এই যে সম্পত্তিবানরা গেলে পরে নির্লজ্জভাবে আইনের লঙ্ঘন, সেটা কিন্তু আমরা যুক্তরাষ্ট্রে দেখছি। এই দাদার সাথে আমি বলতে চাই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা পৃথিবীর অনেক দেশেই মানে ডিক্লেয়ার করতে হয়। যখন পলিটিক্যাল ফিল্ডে যায় তাকে তখন বিজনেস ডিজাইন করতে হয়, অ্যাবান্ডন করতে হয়। কারণ ওখানে থাকলে হলো কি যে আমি বাস মালিকের পক্ষে, আমি বাস মালিকের একজন হই, তাহলে আমার আইন বিধি পদ্ধতি, আমার যুক্তি তর্ক সবকিছু সংসদে কিন্তু বাস মালিকের পক্ষে চলে যাবে, আর সাধারণ মানুষের পক্ষে থাকবে না। কাজেই ওই বাস মালিকের যে আমি যদি নিজে মালিক হই, একসাথে যদি আমি আইন প্রণেতা বা ধরুন নীতি পদ্ধতি চালু করার পক্ষে হই, তাহলে আমার ওই স্বল্প সুবিধাভোগী ব্যক্তির পক্ষে আমার ডিসিশনটা চলে যেতে পারে। একটা গোষ্ঠীর ছোট করে এই বৃহৎ জনগোষ্ঠী সেখানে আমি থাকার কারণে, শুধুমাত্র আমার এই উপস্থিতির কারণে একটা বৃহৎ জনগোষ্ঠী তার ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। দুইটা বিষয়, একটা হলো এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, সম্পদ বৃদ্ধি কিন্তু একটা সমাজের জন্য খারাপ না কোনোভাবে। আপনি এখন এই ব্যাংকে 9 লাখ কোটি টাকা জমা আছে এবং 65,000 কোটি টাকা, 1 কোটি টাকা বেশি আছে, অর্থাৎ আপনি এখন যে কোনো বড় অর্থনৈতিক উদ্যোগ কিন্তু নিতে পারেন। আপনাকে পদ্মা সেতুর জন্য আর 3,000 কোটি টাকার বেশি রিজার্ভ, ডলারের বেশি রিজার্ভ আছে, আপনাকে কিন্তু এখন আর আচ্ছা কার কাছ থেকে ধান নিয়ে আসবো, জাপান দিবে না, আইডিএ ক্রেডিট পাবো না, ওয়ার্ল্ড ব্যাংক দিবে, এটা নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। এটা ভালো দিক। কিন্তু এই ধনবান শ্রেণীর যে অনিয়ম, দুর্নীতি, গরিবের কয় টাকার দুর্নীতি হয়, সেটার একটা চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে দুদক, আর একটা চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে টিআইবি। টিআইবিটা আমি প্রতীক হিসেবে নিচ্ছি, নট অ্যাজ অর্গানাইজেশন। টিআইবি সবচেয়ে খারাপ যে কাজটা করেছে সেটা হচ্ছে 2001-এ বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে, তারা বলে যে এটা ইন্টারন্যাশনাল টিআই করেছে, আমরা কিছু জানি না, ইট ইজ সিম্পলি অ্যাবসার্ড আর কি। বাংলাদেশের লোকেরাই বাংলাদেশকে, কারণ ওই পরিস্থিতিতে বাংলাদেশ ছিল না। কিন্তু টিআইবি বা এই ধরনের যে সোশ্যাল মুভমেন্ট, দুদক তখনই ফাংশন করতে পারবে শুধু সরকারি আইন দিয়ে না, যখন সোশ্যাল মুভমেন্ট হবে। আর সোশ্যাল মুভমেন্ট করতে হলে ইট মাস্ট বি ন্যাশনাল মুভমেন্ট। বাইরের টাকায় টিআইবি চলবে, তার কর্মকর্তা কর্মচারীদের বেতন হবে, এইটা দিয়ে বাংলাদেশের দুর্নীতি কখনো দূর হবে। এই বিষয়ে টিআইবির বক্তব্য অবশ্যই আমরা শুনবো। আমরা একজন দর্শক অপেক্ষা করছেন, তার প্রশ্নটা নিয়ে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম। আমি পিরিজপুরের কাউখালী থেকে বলছিলাম যে আমার প্রশ্ন দুর্নীতি দমন ও প্রতিরোধ। দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন ও প্রতিরোধ কোন বিষয়টাকে তার গুরুত্ব নিচ্ছে এবং কোন বিষয়টিকে গুরুত্ব দেওয়া বলে আপনি মনে করেন? জি, আপনি উনি যেটা বলতে চাচ্ছেন যে দমনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন নাকি প্রতিরোধটাকে আপনারা বেশি? এটা আসলে কি আন্তর্জাতিক যে প্রেক্ষাপটগুলো, বিশেষ যে বেস্ট প্র্যাকটিসেস, প্রকৃষ্ট উদাহরণ, সেগুলো আমরা দেখে থাকি। তো কোন দেশে দেখেছি যে দমনটা বেশি কাজে দিয়েছে, ধরপাকড় করো, হাজতে ঢুকাও, জেল দাও, ফাঁসি দাও, এই একটা কাজে সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন হয়, অন্য মানুষ থমকে যায়, এই কাজটি করতে আর সাহসী হয়ে ওঠে না। এটাও কাজ করেছে। আবার কিছু দেশে দেখা গেছে যে দমন কার্যক্রম করার কারণে প্রতিরোধ, জনসমর্থন যদি না থাকে, মানুষের মধ্যে যদি একটি সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি না হয়, মানুষ যদি দুর্নীতিকে ঘৃণা করতে না শিখে, মানুষ যদি মাথা থেকে যে দুর্নীতির একটি চিন্তা করে, আমাদের সাধারণ মানুষকে প্রতিনিয়ত এটার ভুক্তভোগী, আর সাধারণ মানুষ কিন্তু দুর্নীতির শিকার, তাই না? মানুষ দুর্নীতির মুখোমুখি হয়, দুর্নীতির দ্বারা হয়রানির শিকার হয়, বঞ্চনার শিকার হয়। সে ভিকটিম, এই ভিকটিমকে কিন্তু আওয়াজ তুলতে হয়। পৃথিবীর সব দেশেই যখনই চিত্র বদলেছে, ভিকটিমের সুবিধাভোগী পক্ষ তো কোনোদিন বদলায় নাই। এই ভিকটিম যারা, ক্ষতিগ্রস্ত পক্ষ, যারা হয়রানির শিকার হচ্ছে, প্রতিদিন বঞ্চনার শিকার হচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাকে ফ্রি সেবা পাওয়া উচিত কথা, তাকে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত যে কোনো বিষয় আসলেই কর্তা ব্যক্তি
আচ্ছা, আপনারা সচেতন হন, এটা কি আসলে আমার উপর যে দায়িত্ব সেটাকে একটু হালকা করার একটা কৌশল কিনা? এইভাবে না, কারণ যে ব্যক্তিটি যে পদে বসে আছে ওই পদে থেকে সে যদি একটা সারাক্ষণ চাপে না থাকে, মিডিয়া, সিভিল সোসাইটি সব থেকে পক্ষ থেকে যদি একটা মানসিক চাপে না থাকে, সে কিন্তু নিজে অনেক সময় মানে স্বৈরাচারী ভূমিকা পালন নিতে পারে। সে নিজের সুবিধার জন্য তার পদটাকে সে ব্যক্তির স্বার্থে ব্যবহার করতে পারে। পদটা যেন ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে, সেই জন্য নিজে দুর্নীতি করার কোনো সুযোগ না পায়, এই জন্য সবার একটা সচেতন আয় থাকা দরকার। মিডিয়া একটা ভালো রোল প্লে করে, তারা অনুসন্ধানী প্রতিবেদন দেয়, তারা বিভিন্ন রকম মিডিয়া রিপোর্ট আসে, এটা করে দর্শকের প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনারা কি মানে আগে সমানভাবে এটাকে গুরুত্ব দিয়ে থাকি। দমন কাজটাও যেরকম জরুরি আর কাজটাও সমভাবে জরুরি, এবং দুইটাকে আমরা সমভাবে ব্যালেন্সিং এর আপনাদের গবেষণা কি বলেন? আমরা তো সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটির কাজগুলো আমরা কিন্তু করি, মানুষকে ভয়েসের কথা উনি যেটা বললেন, মানুষের দুর্নীতি সম্পর্কে সচেতন করা, এবং মানুষ ধরেন রাইট টু ইনফরমেশন একটা পাস হয়েছে, কিন্তু এটার ইউটিলাইজেশন কিন্তু এখন ভেরি পুয়ার। এটাকে ইনক্রিজ করা দরকার, এবং রাইট টু ইনফরমেশনের এইটাকে আমি যদি ব্যবহার করতে পারি তাহলে দুর্নীতি জায়গাটাকে অনেকখানি মোকাবেলা করতে পারবো। এখন আমার টুলস আছে, কিন্তু আমি সেটা ব্যবহার করছি না, জনগণ সচেতন না, তারা দরখাস্ত করছেন না। যেখানে যেখানে মানুষ তথ্য জানতে চেয়েছেন, তথ্য প্রকাশ করে দিয়েছেন, সেখানে দুর্নীতি কমানোর ক্ষেত্রে একটা ভূমিকা কিন্তু তারা রাখতে পেরেছেন। কিন্তু আবার শুধু সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি টুলস ইউজ করেই কিন্তু দুর্নীতিকে কমানো যাবে না। যদি আমরা দেখি যে হ্যাঁ আমরা কথা বলছি, সভা সমাবেশ করছি, তুলে ধরছি, দিনের পর দিন করছি, কিন্তু যারা দুর্নীতিবাজ তারা চিহ্নিত হচ্ছেন না, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না, তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে না, তারা পার পেয়ে যাচ্ছেন, এবং সামাজিকভাবে এটা একটা বিশ্বাসে দাঁড়িয়ে গেছে যে এখানে একটা ইম্পিউনিটি, অর্থাৎ যিনি দুর্নীতি করছেন তিনি পার পেয়ে যাবেন। এইটা মানুষের মধ্যে যদি একটা বিশ্বাস হয়ে যায়, তখন সভা সমাবেশ এবং এই যে ভয়েস রেজ করা এটা একটা আনুষ্ঠানিকতা হয়ে যাবে, এটা কিন্তু তখন আর কার্যকর হবে না। সুতরাং দুইটাকে দর্শক যেটা প্রশ্ন করছেন খুব গুরুত্বপূর্ণ, একটাকে বাদ দিয়ে আরেকটা হতে পারে না, কারণ আপনার ওই যে আইনের হাতটা কিন্তু সব জায়গা পর্যন্ত একেবারে যে পৌঁছাতে পারবে না। দুদকের প্রধান ভূমিকা কোন ভূমিকায় দুদককে দেখা যাওয়া উচিত, মানে প্রতিরোধের ভূমিকায় নাকি দমনের ভূমিকায়? দমন অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। কোনটা হওয়া উচিত? প্রধান ব্যাখ্যা করেছেন, এখানে আপনার ল এনফোর্সমেন্ট করে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো, এই প্রক্রিয়াটা অব্যাহত থাকতে হবে। পাশাপাশি যে বিষয়টা বেশি জরুরি, মানুষকে সচেতন হতে হবে। আর যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো কি, যে প্রতিষ্ঠানগুলো, কর্তৃপক্ষগুলো, তাদের কিছু দায়িত্ব আছে। তাদের প্রতিষ্ঠানের ভিতরে যে শৃঙ্খলা, আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল সেক্টরগুলোতে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাদের যে সেবা প্রদান পদ্ধতি, সেখানে আপনার কিছু সিম্পলিফিকেশন করার ব্যাপার আছে। কিছু ক্ষেত্রে তাদের সেবা প্রদান পদ্ধতিটা আধুনিকায়ন করা না, এটা এই প্রতিষ্ঠান নিজেই তো যারা চালাচ্ছেন তারাই তো দিলে খাচ্ছে। আচ্ছা, তাহলে কিন্তু এই যে সিভিল সোসাইটি, আপনার মিডিয়া, এরাও কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে যে এই জায়গাটায় কিন্তু সংস্কারের প্রয়োজন আছে, এবং সংস্কারের উদ্যোগটা কিন্তু পৃথিবীর সব দেশেই মিডিয়ায় প্রথম আঙ্গুল দিয়ে, সিভিল সোসাইটি প্রথম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে, এই সংস্কারের কথা আপনি বললেন না, সংস্কারটা কি করতে হয়, মানে সিভিল সোসাইটি সংস্কারের জন্য কিন্তু যখন একটা কাজে তখন সে আর কোনো চেঞ্জ চায় না। সংস্কারের কথাটা আপনি বললেন, এই যে ডিজিটাইজেশনের কথা, আমরা কিন্তু রিসেন্টলি একটা রিসার্চ দিয়ে দেখেছি যে পর্চা যখন ইউনিয়ন ডেভেলপমেন্ট সেন্টার থেকে তোলা হচ্ছে তখন কিন্তু ঘুষ দিতে হচ্ছে না, আর যারা জেলা থেকে সরাসরি তুলেছে তাদের 56% কিন্তু ঘুষ দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, এ সময়ও লেগেছে, হয়রানিও হয়েছেন তারা। তো সুতরাং ওই ল্যান্ড সেক্টরে এই ডিজিটাইজেশন কিন্তু দরকার, কিন্তু সেটা যদি না হয় তাহলে কিন্তু জনগণের এই ঘুষের যে শিকার বা দুর্নীতির শিকার এটা অব্যাহত থাকবে। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, এটা কে করবে? এটা করার জন্য কিন্তু দৃঢ় রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। এটাকে যারা বেনিফিশিয়ারি, আপনি যেটা বলতে চেয়েছেন, যারা বেনিফিশিয়ারি তারা তো এটা চাইবে না, তারা তো চাইবে না ডিজিটাইজেশন হোক এবং দুর্নীতিটা চলমান থাকুক। ভূমির মধ্যে দেখেন একই ভূমি নিয়ে রেজিস্ট্রেশন করছে রেজিস্ট্রেশন বিভাগ, আবার ওই ভূমির নাম, ঠিকানা, পরিচয় সবকিছু মেনটেন করছে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন সহকারী কমিশনার ভূমি। তো এই কাজ যখন দুটো মিনিস্ট্রির আন্ডারে, এবং ওই রেজিস্ট্রেশন বিভাগটা হলো মিনিস্ট্রি অফ ল এন্ড জাস্টিস এন্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, দুটো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের আওতায় থেকে দুটো প্রতিষ্ঠান কাজ করছে, কিন্তু
লক্ষ্য উদ্দেশ্য এক এবং অভিন্ন। একটি মানুষকে ভূমি বিষয়ক সেবাটা তাৎক্ষণিক ভোগান্তিহীনভাবে আপনার হয়রানি ব্যতি রেখে, ঘুষ দুর্নীতি ব্যতি রেখে সহজভাবে কাজটা করে দেওয়া। তার জন্য এই রেজিস্ট্রেশন বিভাগ এবং ভূমি প্রশাসন বিভাগ এই দুটোকে একটা ছাদের নিচে নিয়ে এসে একটা কর্ণধার ব্যক্তির মাধ্যমে যদি দেওয়া যায়, এটা যত সহজে, যত নির্ভুলভাবে, যত হয়রানি ভোগান্তি ব্যতি রেখে দেওয়া সম্ভব, এটা দুইটা মিনিস্ট্রির আন্ডারে থেকে কোনোদিনও সম্ভব না। আজকে আদালত প্রায় 30 লক্ষ মামলা, তার মধ্যে 56% মামলা কিন্তু আপনার এই দেওয়ানি, এই সমস্ত এই জমি জমা এটা সেটা এইগুলো সংক্রান্ত মামলা। আজকে 30 লক্ষ মামলা যে দেশের বিচারালয়ে আপনার প্রক্রিয়াধীন অবস্থায় আছে, সেখানে একসময় আস্তে আস্তে মানুষের বিচার পাওয়ার প্রতি যে একটি আস্থা, সেই জায়গাটা দুর্বল হয়ে যেতে পারে। কাজে এইগুলোর বিবেচনায় সংস্কার কিন্তু অতি জরুরি। এখন কে সংস্কার করবে? এখানে কিন্তু মানুষ চাইবে না। সিভিল সোসাইটি বলতে হবে যে এই জায়গায় মানুষ ভোগান্তি হচ্ছে। সিভিল সোসাইটি বলতে হবে একটি পাসপোর্ট নিতে গেলে ভেরিফিকেশনের ব্যবস্থা আছে। এখন ডিজিটাল বাংলাদেশে আপনার পুলিশ ভেরিফিকেশনটা কিন্তু অনলাইন ডাটাবেস শেয়ার করা সম্ভব। কারণ ডিজিটাল বাংলাদেশের আদর্শ উদ্দেশ্য হলো যে ডাটাবেস শেয়ার করা। ডিজিটাল বাংলাদেশের আদর্শ উদ্দেশ্যকে যদি আমি শ্রদ্ধা এবং সম্মান জানাতে চাই, তাহলে যে ম্যানুয়ালি আইডেন্টিটি সার্চ 1,60 মিলিয়ন পিপুল বাংলাদেশে, একটা লোক পাসপোর্ট চাইতে গেল, তার আইডেন্টিটি সার্চ আমি ম্যানুয়ালি করলাম বাইরে দিনাজপুরে, এটা একটা বেশ সময় এবং জটিল প্রক্রিয়া। এটা যদি কিছু অপরাধী, 160 মিলিয়ন পিপুল কিন্তু অপরাধী না, অপরাধীর একটা সংখ্যা হতে পারে। যে সংখ্যাটা একটা পুলিশ দপ্তরের যে প্রয়োজনীয় সংশ্লিষ্ট বিভাগ রক্ষণ করে, এটা এভরিডে তারা আপডেট করতে পারে উইথ দেয়ার লোকাল ফিল্ড স্টাফ অফিস। আপডেট করে ওইটার যদি ওই ডাটাবেসটা যদি ইয়েতে শেয়ার করা যায় আপনার পাসপোর্ট অফিসে, পাসপোর্ট অফিস কিন্তু একটা টিপ দিয়ে দেখে বলতে পারে, মিস্টার এক্স, ও আপনাকে পাসপোর্ট দেওয়া গেল না কারণ আপনি ক্রিমিনাল লিস্টে আছেন। মিস্টার ওয়াই ক্রিমিনাল লিস্টে নাই, তাৎক্ষণিক দেওয়া যায়। তাহলে শেয়ার করলে কিন্তু আমি একটা বিশাল রকমের ঝক্কি ঝামেলা থেকে মানুষ হয়রানি মুক্ত ভাবে কিন্তু কাজটা পেয়ে যায়। তো এই কাজটা কে করতে চাইবে? কাকে দেখিয়ে দিতে হবে? এটা সিভিল সোসাইটি বলছেন। একটা সময় ছিল আপনার বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড ছিল, জানেন? তারপরে বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা ছিল। আপনারা বলেন যে ক্রীড়াকে নিয়ন্ত্রণের বিষয় হতে পারে, কিন্তু আমার বহু যুগ ধরে কিন্তু এই ধারণা আমরা পোষণ করেছি যে সবকিছুর মধ্যে একটা মুষ্টিমেয় লোকের নিয়ন্ত্রণ থাকবে আর কি। দুর্নীতি দমন, আমার মনে আছে আমি 10-12 বছর আগে একটা কথা বলেছিলাম, যে লিখেছিলাম একটা জায়গায়, দমনের দরকার নেই, দমন মানে তো নির্মূল করা, মোটামুটি সহনীয় মাত্রায় রাখুন, বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। এই সহনীয় মাত্রায় কিছু অনিয়ম, ধরেন আমার পরিচিত লোক থাকলে আমি একটা জায়গায় সুবিধা পাই, ব্যাংকে যদি আমার পরিচিত থাকে, ম্যানেজার পরিচিত থাকে, আমার চেকটা তাড়াতাড়ি পাস হয়, সেটা একটা জিনিস আর কি। কিন্তু বহু জায়গায়, আমি একবার এক রোগীর জন্য মুম্বাই টাটা ক্যান্সার হাসপাতালে গিয়েছিলাম, তো ওখানে রাজস্থানের এক মন্ত্রী এসেছিল। তো টাটা হলে সবকিছু সুশৃঙ্খল, কোনো নিয়ম ভাঙা, সিরিয়াল ভাঙা, একটা অন্ধ লোক যদি, চোখে দেখে না লোক যদি ওখানে গিয়ে হাজির হয়, তার 100% সেবা সে সময় মতো পেয়ে যাবে তাকে। ওই মন্ত্রী এবং তার সহযোগী দুজনে আলাপ করছিল, আমি শুনছিলাম, বলে যে রাজস্থানে হলে পরে কতক্ষণে আমরা ম্যানেজ করে ফেলতাম সবকিছু। এই সিস্টেমটা কিন্তু বাংলাদেশে অনেক এগিয়েছে। 9 বছর আগে যখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে, ব্যাংক বিদ্রুপ করছে না, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, শিক্ষিত জনগোষ্ঠী ব্যাংকে বিদ্রুপ করছে না। এখন উনি বলতেছেন, হ্যাঁ, অন্তত 10% ভূমি জায়গা দুর্নীতিটা, যত দুর্নীতির জায়গা আছে যেখানে ডিজিটালাইজেশন হয়েছে, সেখানে কিন্তু অন্তত অ্যাটলিস্ট 10% জায়গা আমার জমি, আমার মালিকানা কাগজে থাকলো না, কাগজ হারাই গেল, তাতে মালিকানা চলে যাবে কেন? খুব সিম্পল। কিন্তু এই জায়গাটাই কিন্তু রাজনৈতিক সদিচ্ছা নষ্ট। আমি আবারও বলবো যে সিভিল সোসাইটি না, নাগরিক সমাজ, এইগুলো হয়তো টার্ম, কিন্তু একটা কণ্ঠ যদি হয়, এইগুলো বলতে থাকেন 5-10 বছর, এর ফল আলটিমেটলি অ্যাকশনটা কিন্তু দুদকে যেতে হবে। দুদকে তো বলবে যে আমিও তো সবটা পারবো না, আমার কোর্টে যেতে হবে। কিন্তু বাংলাদেশে যে সবচেয়ে বড় সুবিধার দিক হচ্ছে কিন্তু যে একটা সময় ছিল চাকরি করে উপরই আছে কিনা,
মানুষ কিন্তু মনে করতো যে হ্যাঁ চাকরিতে উপরেই থাকাটা মানে কাউকে আত্মীয়তা করার জন্য, কারোর সঙ্গে অন্য কোনো সম্পর্ক থাকার জন্য উপরেটা কোনো অন্যায় না। এই ধারণাটা কিন্তু বদলাচ্ছে। এখন আপনি দেখেন যে মিডিয়া ধনবান শ্রেণী করছে, সেই মিডিয়ায় কিন্তু আমাদের যদি নাগরিক সমাজের আস্থার জায়গা বলেন, দুদকের উপরে যেমন কিছুটা আস্থা রাখে, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আস্থা রাখে, মিডিয়ার উপরে আস্থাটা কিন্তু অনেক ক্ষেত্রে বেশি রাখে। এই কাজটা মিডিয়াকে করতে হবে এবং টিআইবি বা এই ধরনের যত অর্গানাইজেশন আছে, পাঠ্য বইয়ে, স্কুলে বা অন্য সামাজিক আচরণে, আমাদের নাটকে, আমাদের খেলাধুলা, সব জায়গায় এটা না হলে পরে ধরেন যে সম্ভাবনাটা ছিল, আমাকে বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকারে দায়িত্ব পালন করেছেন অর্থনীতি নিয়ে, সেরকম দুইজন পণ্ডিতকে বলেছেন যে বাংলাদেশে কখনো 7% গ্রোথ সম্ভব না, তোমরা এরকম মানে স্বপ্ন দেখো। কিন্তু এখন তো মনে হচ্ছে যে 7 কেন, এটা তো পদ্মা সেতু আমরা করতে পারবো, সেটা কিন্তু কখনো দুদক দেখেন পারসেপশন সোসাইটি, তো দুদক যখন বললো যে সৈয়দ আবুল হোসেন কোনো কারাপশন করে নাই, তখন টিআইবি কিন্তু বললো যে না, দুদক ইজ নট সেইং রাইট থিং। মানে দেখেন এই তো পারসেপশনের লোক কোথায় আর কি, এখানেই আছে আর কি। এই জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যে সমাজে অনেক অর্জন আছে, সেগুলো ফাইট করার জন্য কিন্তু গণমাধ্যম, সমাজ, সব স্তরে আর কি, এবং তাতে সমাজ সবাই লাভবান হবে। এইখানে আমার মনে আছে যেদিন পে কমিশন হয়েছিল, এখানে একটা নাই, ওই দিনই ছিলাম, সে আগে নাকি 3 বছর হয়ে গেছে প্রায়। তো তখন একজন পে কমিশনের সাথে যুক্ত, যে এখন বেতন তো দ্বিগুণ করে দিয়েছি, করাপশন কমে যাবে এখন। তাহলে আমি তো একজনের আর কি সপ্তাহে আসতে চাই যে অজয় রায় একটু আগে একটা অভিযোগ করেছেন এবং ওনার সূচনা বক্তব্য অভিযোগ করেছেন যে আপনারা মানে যেটা প্রথমবার বাংলাদেশকে নিজে 1 নম্বর বলা হলো, এবং সেটার ক্ষেত্রে আসলে বাংলাদেশের সাথে আসলে একজন অবিচার করা হয়েছে। আমার মনে হয়েছে টিআইবির পক্ষ থেকে আপনার এটা। না, ধন্যবাদ আপনাকে। আসলে এই কথাটা তো আমাদের অনেক সময় শুনতে হয় যে বাংলাদেশকে যে দুর্নীতির বাজ, এই কথাটা বলার ক্ষেত্রে টিআইবির একটা ভূমিকা রয়েছে, কিন্তু আসলে এখানে যারা এই জিনিসটা সঠিকভাবে জানেন না তারা এটা বলে থাকেন। আপনি যে ম্যাটেরিয়ালসটা আমাকে দিয়েছেন, এখানেও স্পষ্টভাবে আছে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে এই দুর্নীতির সূচক যে তৈরি করে প্রতি বছর, এর সাথে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের কোনো সম্পর্ক নাই। এটা একটা আন্তর্জাতিক গবেষণা এবং তারা বিভিন্ন সূত্র থেকে যেমন আপনার ধরেন এই বছর যে সূচকটা তৈরি হচ্ছে, আমরা ওইটা সম্পর্কে একেবারেই কিছু জানি না, এবং এটা 24 ঘন্টা আগে আমাদের সঙ্গে শেয়ার করা হয় এই রেজাল্ট। তাহলে তারা এই যে তথ্যগুলো সংগ্রহ করেন, জি মানে কিভাবে করেন? বিভিন্ন আমরাও দেখি, এরাই তো পদার্থ চার্ট তৈরি করেছিল। না, এরা পদার্থ চার্ট তৈরি করেছে, এগুলো কিন্তু হচ্ছে যে মেঠো কথা, মেঠো কথা না। কথাবার্তায় চলে যাই, এটা মেঠো কথা না। তো এই যে আপনি যে অভিযোগগুলো এনেছেন সেটা সম্পর্কে আপনাকে বলছি যে দেখুন, এখানে আপনারা ডিটেলস লিস্টটা দিয়েছেন যে কিভাবে সূচক দ্বিতীয় পৃষ্ঠাতেই আছে তো তৈরি করা হয়ে থাকে। সুতরাং এটা আসলে আমরা যদি একটু পড়াশোনা করি তাহলে আমরা বুঝতে পারবো যথেষ্ট। আমাদের যেটা দায়িত্ব, আমরা এতটা মূর্খ না সারা বিশ্বব্যাপী একই সময় একত্রে এই রেজাল্টগুলো জানানো হয়, আমরা একই সময় এটা জানিয়ে দিই। এবং আপনি দেখেছেন যে বাংলাদেশ গত এই বছরগুলোতে কিন্তু ক্রমাগতভাবে এই ক্ষেত্রে কিছুটা হলে সামনে হলে পারো, সিগনিফিক্যান্ট নয়, কিন্তু আমাদের কিন্তু প্রোগ্রেস হয়েছে। মোস্ট খারাপ পর্যায়ে এটা 3 বছর ছিল, বাংলাদেশ কিন্তু 3 বছর ছিল, এবং এই 3 বছরের পরে সেই অবস্থাটা আমরা ধীরে ধীরে কাটিয়ে উঠেছি এবং কিন্তু কিছুটা অগ্রগতি হয়েছে। এটার ক্ষেত্রে আমাদের আসলে সেটা হচ্ছে মানে টিআই কেন বাংলাদেশকে, মানে তার কি স্বার্থ? আমাদের দেশের মধ্যে কতগুলো, বাংলাদেশের কতগুলো অদ্ভুত ধরনের, বাংলাদেশের সিভিল সোসাইটি, এনজিওরাই সিভিল সোসাইটি হয়ে আছে, যারা ফরেন ডোনেশনে চলে, কোন হিসাব দেয়? আপনি যে পরিবারের ব্যাপার নিয়ে ব্যাংকগুলোতে আলাপ করছেন, কোন এনজিও এটার বাইরে? যারা বিদেশে, মানে ব্যক্তিগত পারিবারিক কাজে, ওখানেও তো স্বচ্ছতার অভাব আছে। এই সিভিল সোসাইটির স্বচ্ছতা নিয়ে কিন্তু আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে গবেষণা করেছি, এবং 2007 সালে আমরা এই গবেষণাতে দেখেছি যে আমাদের এনজিও খাতেও স্বচ্ছতা জবাবদিহিতার যথেষ্ট। এনজিও খাতের কথা উনি বলছেন, কিন্তু টিআইবির স্বচ্ছতা নিয়ে কি আপনার প্রশ্ন আছে নাকি? টিআইবি আমি তো একটা বলেছি যে টিআই বাংলাদেশে খুবই জরুরি দরকার। টিভি ট্রান্সপারেন্সি
বাংলা যে নামে বলে না কিন্তু এই সংখ্যাটা কখনোই বেশি অর্থায়নে পরিচালিত হওয়া যাবে না। এইটা অর্থায়ন বাংলাদেশে জনগণ করতে হবে, যেমন আমরা চ্যালেঞ্জ নিয়ে পদক্ষেপ করছি। এই ধরনের সংগঠন বাইরের সহায়তা নিয়ে চলে পড়ে, সেটা বাংলাদেশের যে নিজস্ব প্রয়োজন, নিজস্ব তাগিদ, সেটা কখনো করতে হবে না। যে বিষয়ে আরো অনেক কথা হতে পারে সেটা কিন্তু আমাদের দর্শক অপেক্ষা করছেন, তার প্রশ্ন আছে। দর্শক, আপনার বিষয়ে প্রশ্ন করুন। বলছি স্যার ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি সচিব মহোদয় এবং পরিচালক গবেষণা দুই খারের কাছে আমার একটা কমন প্রশ্ন, যে আমাদের যে তরুণ প্রজন্ম যাদেরকে ডেমোগ্রাফিক ডেভিয়েন্ট বলা হচ্ছে, তার ভবিষ্যতে কর্মজীবনে দুর্নীতি করা হয়, তার জন্য এখন কি কিআইডি এবং কোন কর্ম পরিকল্পনা গ্রহণ করবে কিনা? ভালো প্রশ্ন, খুব দারুণ প্রশ্ন। যে বললেন যারা 17 থেকে 32 যে এই কর্মক্ষম জনগোষ্ঠী, এটার আমরা কিন্তু সুফলটা ঘরে আনার একটা খুব সময় আমাদের যাচ্ছে। এটা বেশি দিন পাবেন না। হ্যাঁ, এটা আমরা বেশি দিন পাবো না। এই নিতে গেলে এখন কিন্তু একটা ক্লাস্টার মিনিস্ট্রিজ, গ্রুপ অফ মিনিস্ট্রি, যেমন বিদেশি ছেলেরা পড়তে যেতে চায়, স্কিল মাইগ্রেশনে যেতে চায়, কোন কাজে যেতে চায়, 1,10,00,000 আমাদের দেশের মানুষ এখন সে বাইরে বিদেশে কাজ করছে, শ্রম বাজারে কাজ করছে। এখন আমাদের প্রায় 2 কোটি আরো 15 লক্ষ ছেলে মেয়ে আছে যারা এই বয়সে। তাদেরকে যদি আমরা মার্কেটে শ্রম বাজারে নিতে পারি, সেটা স্কিল মাইগ্রেশন বা লেখাপড়া উচ্চ শিক্ষার্থী, এটা কিন্তু খুবই দামি করেছেন। এইটার সুবিধাটা যদি আমরা ধরে নিই, ফসলটা উঠিয়ে আনতে চাই, তাহলে কয়েকটা মিনিস্ট্রিকে একযোগে কাজ করতে হবে, একেবারে একটা লক্ষ্য নিয়ে, যে আমার 2,15,00,000 যে সমাজ আছে যাদেরকে কর্মে নিয়োগ করা সম্ভব এবং খুব লাভজনক অবস্থায়, তাদেরকে এই দেশে বিদেশে যাই হোক নিয়োগ প্রক্রিয়াটা ত্বরান্বিত করবার জন্য কয়েকটা, যেমন এখন লোক আমাদের পাসপোর্ট অফিসে ধরে, এখন বিদ্যমান ধুতিতে যেভাবে পাসপোর্ট সরবরাহ করে থাকে, আমরা যে বছরে কতগুলো করতে পারবে, কিন্তু 2.5 কোটি কিন্তু যদি পাসপোর্ট দিতে যায়, এটা কিন্তু 1 বছর কোনোদিন সম্ভব না। এইটার আমরা দেখেছি যে কয়েকটি দেশ, জসওয়ানা, ওরা ওই পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছে। ইউনিভার্সিটি হলে প্রভোস্ট, ওর কাছে কিছু ডেটা আছে, ইনফরমেশন আছে, যে ছেলেটা এখানে বাড়ি, এখানে বয়স, এখানে জন্ম তারিখ, কিছু ডেটা ইউনিভার্সিটি হলে অ্যাকাউন্ট ম্যানেজারের কাছে দায়িত্ব দিচ্ছে, ব্যাংক ম্যানেজারের কাছে কিছু ডেটা থাকে, কাউন্সিল তাদের চেয়ারম্যানের কাছে ডেটা থাকে, কোথায় জন্মস্থান, কোথায় বাড়ি, কোথায় ঘর। একে আউটসোর্স করেছে যে আপনারা একযুগে আমি 2.5 কোটি ছেলেকে পাসপোর্ট দিতে চাই, সবাই এটা প্রথম পাসপোর্ট হলো তার কর্মক্ষেত্রে ঢোকার জন্য বাইরের মার্কেটগুলোতে প্রথম ধাপ। এই ধাপটার মধ্যে যদি তাকে বিভিন্ন রকমের হয়রানি ভোগান্তির মুখে ফেলে দিই, তার আসল উদ্দেশ্যটা হবে না। ওখানে টাইম লিমিট থাকে, চিকিৎসার জন্য বাইরে যাবে, একটা নির্ধারিত সময় থাকে, নির্ধারিত সময় থাকে, জোর দিতে হবে, ডেডলাইন থাকে। কাজে এখানে একটা ক্র্যাশ পড়া না হলে আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাবো। এখানে 2.5 কোটি লোকের পাসপোর্ট দিতে গেলে যেমন আউটসোর্স করতে হবে, পাসপোর্ট একার পক্ষে এত জনবল নেই যে 2.5 কোটি লোককে তারা রাতারাতি কয়েকদিনের মধ্যে পাসপোর্ট বিলি করে দিতে পারবে। এবং পাসপোর্টটা কিন্তু একটা বার্থ রাইট। আমেরিকাতে আপনি যদি যান, দেখবেন একটা শিশু জন্ম নিয়েছে, তার বাড়িতে গিয়ে পাসপোর্টটা দিয়ে এসছে। তো এইভাবে যদি আমরা চিন্তা করি, পাসপোর্ট নিয়ে একটা লোক যদি দেশের ভিতরে থাকে, আশঙ্কা ভয়ের কোনো কারণ নেই। ভয়ের কারণ হলো সে একটা দেশীয় পাসপোর্ট নিয়ে দেশের বাইরে যখন যাচ্ছে, দেশের বাইরে গিয়ে যখন সে কোনো রকমের দুর্নীতি বা কোনো রকমের অপরাধে জড়িয়ে পড়ে, তখন কিন্তু মানুষ দেখতে পাবে যে এই লোক বাংলাদেশি লোক, তখন সে ভাবমূর্তি ক্ষুণ্ণ প্রশ্ন আসে। সেই ক্ষুণ্ণ হওয়ার যদি আশঙ্কা থাকে যে বাইরে গিয়ে সে দুর্ঘটনা বা কোনো রকমের অপরাধী করতে পারে, সেখানে বাংলাদেশে ভাবমূর্তি হতে পারে। সেই ক্ষেত্রে আমি যাদেরকে বাইরে যেতে মানা করছি, যার সম্পর্কে আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এই গুটি কয়েক লোক বাইরে গেলে পরে দেশের সরকারের রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে, তার জন্য কিন্তু ইমিগ্রেশন আছে। এবং ইমিগ্রেশনটা পৃথিবীর সব দেশেই ওয়েল অর্গানাইজড। ইমিগ্রেশন কিন্তু আটকে দেওয়া, পাসপোর্ট আপনি যে খুশি সে নেন, অসুবিধা নেই। দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে ইমিগ্রেশন হলো একটা চেক পয়েন্ট,
যেখানে তাকে ভালো করে ঝালাই করে নেওয়া হয় যে সে বাইরে গেলে তার প্রিভিয়াস প্রেসিডেন্সটা কি, তিনি কি সচ্চরিত্র ব্যক্তি ছিলেন, বাইরে গিয়ে কোনো রকম অপরাধ করতে পারেন, এই ধরনের কোনো ঘটনা আছে। দর্শকের প্রশ্ন যে কিন্তু আপনি বাংলাদেশে দুর্নীতির পরিকল্পনা সরকারের, পৃথিবীর সব দেশে যেমন ইন্ডিয়াতে ফাইনাল আমি দুদিকে আসি, দুদিকে কিছু সুপারিশমালা তৈরি করে এই প্রতিরোধের আওতায়, কিছু সুপারিশমালা তৈরি করে এই প্রতিরোধ সেক্টরের আওতায়। সেই সুপারিশমালা কিন্তু আমরা ডেভেলপমেন্টের কথা আমাদের সুপারিশমালা থাকতে পারে, এটা নিয়ে কাজ করছে আমাদের টিম, 27টা টিম কাজ করছে। সেখানে আমরা দেখাতে চাচ্ছি যে এই যে আমাদের প্রায় এই 2.5 কোটি ছেলে, এই ছেলেগুলো কর্মবাজারে ঢুকতে হবে, দেশের বাজারে যদি জায়গা না হয় বাইরের বাজারে দিতে হবে, এবং এভাবে আমরা আমাদের জিডিপি এবং এই মাত্রাটা অনেক অর্থনীতি, আমরা শুধু সুপারিশমালাটা করবো, কিন্তু সরকারের কাজটা দেখেন ভারতে যে করেছে অরুণ জেটলি অর্থমন্ত্রী, উনি কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করেছেন। একটা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, ফ্রেশ গ্রাজুয়েট, তার হাতে পয়সা নেই, একটা ইউনিভার্সিটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই ইউনিভার্সিটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে ওনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 30 কোটি নতুন অ্যাকাউন্ট খুলেছেন 1.5 বছরে। আরো তাদের বাকি আছে কয়েক কোটি, প্রায় 30 বা 35 কোটির মতো অ্যাকাউন্ট খোলার এখনো বাকি আছে। একটা ধাপ সেখানে হলো যে অ্যাকাউন্ট খুলে তারা দেখেছে যে কার বয়স কত জানতে পারতেছে, কে সাবসিডি পাওয়ার যোগ্য, সেটা দাদাজি মানে তাকে মানে কর্মক্ষেত্রে বা অর্থনীতি যুক্ত ঘুষ দিতেছে। এই যে তরুণ প্রজন্ম যার কর্মক্ষমতাকে, মেধাকে, শিক্ষা যোগ্যতাকে, দক্ষতাকে আমি কাজে লাগাবো, তার তো হয় সরকারি চাকরি করবে, না হয় আধা সরকারি চাকরি করবে, বা বেসরকারি চাকরি করবে, বা স্বাধীন উদ্যোক্তা হবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু সে দুর্নীতির কারণে বাধাগ্রস্ত। খুব কম চাকরি মিলবে এখন যেখানে অর্থের লেনদেন হয় না, বা কম হলেও হয়। সে তো ওই জায়গাটা ব্যাংক ঋণ নিতে হলে, ব্যবসার লাইসেন্স নিতে হলে, সরকারি অফিসে যেতে হলে, যেটা পাসপোর্ট নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আরো তো আমি বলছিলাম যে জায়গাগুলো, এটা যদি অন্তত নির্মূল না হোক, কমিয়ে আনা না যায়, তাহলে কিন্তু এই তরুণের মেধাটা অপচয় হয়ে যাবে। সে হতাশ হবে, সে তখন বলে যাচ্ছে তাহলে বাইরে চলে যায়, বাংলাদেশে থাকার দরকার কি, আমি অর্থনৈতিক কর্মকাণ্ড করতে যাব, আমি একটা কারখানা স্থাপন করতে যাব, আমি একটা সেবামূলক প্রতিষ্ঠান করতে যাব, আমি দরিদ্র মানুষের জন্য কিছু করতে চাইবো, বা একটা স্কুল করতে চাইবো নিজস্ব উদ্যোগে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। সব জায়গায় কিন্তু আমি পদে পদে দুর্নীতির কারণে তাদের কাছে আমরা দেখিয়ে দেই, সুপারিশমালা তৈরি করি যে দেখুন প্রশাসনিক কর্তৃপক্ষ বলে কিন্তু কিছু ইন্টারনাল মেকানিজম আছে, ইন্টারনাল কন্ট্রোল, ইন্টারনাল ডিসিপ্লিন, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, এগুলো ইমপ্লয়েজ যদি করতে পারে তাহলে কমিশন সব জায়গায় যাবে। আপনারা মানে টিআইবির যে কার্যক্রম দেখি যে পত্র বাস্তবের অনেকটা প্রায় আমার যেটা জানার সেটা হচ্ছে যে আপনাদের কার্যক্রম কতটা শহর কেন্দ্রিক বা রাজধানী বা বিভাগীয় শহর কতটা একদম মানে প্রান্তিক পর্যায়ে যেতে পেরেছেন। জি, আমরা আসলে তো দীর্ঘ 20 বছরের উপরে হয়ে গেল আমরা বাংলাদেশে কাজ করছি। তো এবং আমরা যেটা উনি অভিযোগ করছিলেন আর কি, যে দুর্নীতি বাংলাদেশকে 1 নম্বর দুর্নীতির কথা বলেছে, আমরা তো বলিনি, এটা টিআই বলেছে। তারপরে আমরা কিন্তু দুর্নীতির কথা সবসময় বলছি, আমরা বিভিন্ন খাত নিয়ে গবেষণা করছি, প্রতিষ্ঠান নিয়ে গবেষণা করছি, এবং দুর্নীতি যে হচ্ছে এবং দুর্নীতি যে রয়েছে এবং জনগণ যে দুর্নীতির শিকার, এবং এই শিকার হওয়ার ফলে তাদের যে অনেক পেমেন্ট করতে হচ্ছে, তাদের যে কস্ট অফ করাপশন যে ভেরি হাই, এবং দুটো জিনিস দুর্নীতির ফলে হয়ে থাকে। একটা হচ্ছে যেমন ধরেন আমাদের এখানে আলোচনা কত রিপোর্ট প্রকাশ করেছে, আমি একটু আমরা অনেক রিপোর্ট প্রকাশ করেছি, ভিত্তিতে কি মানে কোন ফলাফল পাওয়া গেছে? ফলাফল হচ্ছে। আমি আপনাকে এটা বলছি আর কি, যে যেটা দুর্নীতির যেটা বড় দুটা অভিশাপ, সেটা হলো একটা হচ্ছে যেটা আমরা দেখি যে ক্যাপিটাল ফ্লাইট, দেশ থেকে রিসোর্সটা চলে যায়। এই রিসোর্সটা যদি এই দেশে থাকতো তাহলে এই দেশে, এই জন্য যেটা বললেন যে 7% গ্রোথ আরো হয়তো বেশি
গ্রোথ রেট আমরা অর্জন করতে পারতাম। আরেকটা হলো গ্রোথ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু সেই ডেভেলপমেন্টের সুফলটা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছে না দুর্নীতির কারণে, যতটা পৌঁছানোর প্রয়োজন ছিল। দুর্নীতির ভিকটিম কিন্তু তারা বেশি, যারা প্রান্তিক জনগোষ্ঠী, নারী, যারা দরিদ্র, তাদেরকে কিন্তু দুর্নীতির জন্য পেমেন্ট করতে হয় অনেক বেশি। আপনার আমার মতো আমরা কিন্তু দুর্নীতির সঙ্গে কোপ করে অনেকটা চলতে পারি, কিন্তু সাধারণ মানুষ দুর্নীতির সঙ্গে কোপ করে চলতে পারেন না। এইটা আমরা দুর্নীতির কথাটা বলছি বারবার, বছরের পর বছর, প্রতিদিন, এই জন্য দেশকে দুর্নীতির বাজ হিসেবে চিহ্নিত করবার জন্য নয়, দুর্নীতিকে প্রতিরোধ করবার জন্য, নির্মূল করবার জন্য, দুর্নীতির বিরুদ্ধে মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করবার জন্য। এবং দেখুন, আজকে এই প্রথম সরকারিভাবে দুর্নীতি বিরোধী দিবস পালন করা হচ্ছে, তাই না, আন্তর্জাতিক। এটার পিছনে কিন্তু টিআইবির অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে। আমরা দীর্ঘদিন ধরে এটা কিন্তু অ্যাডভোকেসি করেছি, দাবি করে এসেছি, দুদকও করছেন, এবং তারই একটা সুফল আজ আমরা পেয়েছি। আমরা সরকারকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসকে স্বীকৃতি দিয়েছেন, সরকারিভাবে পালন করছেন। এই পালন অনেক দিবস পালন করি, কিন্তু এটা দিবস পালন করে দিবস পালনের মধ্যে দিয়ে কি আপাতত সময় হতে পারে যে দিবস পালনের মধ্যে দিয়ে কি হবে, কিন্তু এটা তো একদিনের সুফলটা পাওয়া যাবে না। উনি যেটা কিছুটা বলার চেষ্টা করেছেন, ধীরে ধীরে কিন্তু সমাজে পরিবর্তন আসছে, এবং যে দর্শক প্রশ্ন করেছেন উনি খুব ভালো একটা জায়গাতে প্রশ্নটাকে নিয়ে গেছেন। তরুণ সমাজ, তাদের মোটিভেশন, এই জায়গাগুলোতে কাজ করবার কিন্তু অনেক স্কোপ আছে। আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের থেকে কাজ করছি। বাংলাদেশের 45টা জায়গাতে আমাদের কাজের কর্মসূচি রয়েছে। সেখানে আমরা বাংলাদেশে এখনো পর্যন্ত 5 থেকে 6 হাজার তরুণ এবং তরুণীকে সম্পৃক্ত করেছি। ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট এই নামে, ইয়েস বলে থাকি আমরা তাদেরকে আমরা দুর্নীতি বিরোধী শপথের মাধ্যমে আমাদের এই কর্মকাণ্ডে সম্পৃক্ত করি। তারা সামাজিকভাবে সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠার জন্য কাজ করেন, এবং তারা যখন আমাদের সঙ্গে কন্ট্যাক্টে আসেন, তাদের কাছে একটা বড় প্রশ্ন আমাদের কাছে তারা তুলে ধরেন যে ভবিষ্যৎ জীবনে আমরা কি করব। আমরা পেশাগত জীবনে যখন যাব, তখন পেশাগত জীবনে ঢুকতে গিয়ে আমরা দুর্নীতির শিকার হব, আর যখন আমরা পেশাগত জীবনে যাব তখন আমরা যদি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত না হলে কিন্তু একটা চ্যালেঞ্জ, তাকে একটা একঘরে করে রাখা হয়, তিনি কিন্তু নানাভাবে ভিক্টিমাইজ হন, যিনি দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট হন না। আমরা চেষ্টা করি তাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য। দেখুন, সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি কিন্তু অনেক এগিয়েছে। আজকে একটা তরুণ কিন্তু ঠিক ধরুন 70-এর দশকে যে জায়গায় ছিলেন, 80-এর দশকে যে জায়গায় ছিলেন, আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করেছিলাম সেই চ্যালেঞ্জগুলো কিন্তু তাদের সামনে নাই। তাদের সামনে কিন্তু অপরচুনিটিজ এবং অ্যাভিনিউজ কিন্তু আজকে অনেক ওপেন করেছে। এই যে ধরুন, আউটসোর্সিং এর জন্য অনেকে কাজ করেন, ফ্রিল্যান্সে কাজ করেন, আজকে কিন্তু অনেকে উদ্যোগী হিসেবে, এন্টারপ্রেনার হিসেবে দাঁড়িয়েছেন, দৃষ্টান্ত সৃষ্টি করছেন, এবং আজকে কিন্তু অনেকে সৎ কর্মকর্তা হিসেবে অনেকে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনি খুঁজে পাবেন তাদেরকে, তারা তাদের বিভিন্ন কার্যালয়, আপনি বিভিন্ন সময় আপনি গণমাধ্যম রিপোর্টে আপনি দেখবেন যে অমুক ল্যান্ড অফিসে একজন কর্মকর্তা এই ধরনের একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। তা আমরা ইউএসদের কাছে, আমাদের তরুণদের কাছে সেটাই আমরা বলি যে আপনি যদি সাহসী হন, উদ্যোগী হন, লেগে থাকেন, আপনি দুর্নীতি বিরোধী শপথ করেছেন, তাহলে কিন্তু আপনি দেশের জন্য, জাতির জন্য একটা ভূমিকা রাখতে পারবেন। ভবিষ্যতে একটা নেতৃত্বের জায়গায় কিন্তু দুর্নীতি বিরোধী আন্দোলনকে আপনি নিয়ে যেতে পারবেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই ধরনের মনে করি যে এই ধরনের আলোচনা এবং এটা পরিণতি পাবে যদি আমরা এই আলোচনাগুলো তো মানে সামাজিক উদ্যোগ এবং সেটা শিক্ষায় আরো বেশি বেশি করে ধরেন এখন ওনারা যেটা করছেন স্কুলে বাণিজ্য বন্ধে, যে কাজটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় মানুষ কিন্তু অনেক স্বাগত। দুদক কেন করবে? এই কাজটা শিক্ষা মন্ত্রণালয়ের করার কথা, দুদককে করতে হচ্ছে। হ্যাঁ, করাপশনের এলিমেন্ট তারা যে কোনো জায়গায় ইন্টারভেন করতে পারে। এই জায়গাগুলো যার যার জায়গা, আইন শৃঙ্খলা বাহিনী তাকে নিজের বাহিনীকে নিয়ন্ত্রণে মূল ভূমিকা রাখতে হবে। এক্সেপশনাল কেস হলে দুদকে যাবে। সংসদ সদস্য, সংসদকেই তার আইন দ্বারা নির্ধারণ করতে হবে যে কে, সেটা রাজস্ব বোর্ড তার নিজস্ব জায়গা আছে, বাড়তি হলে দুদকের কাছে যাবে। কিন্তু যার যার জায়গাটা, সরকারি হোক এবং বেসরকারি হোক, আমাদের দেশে সরকারি দুর্নীতি আলোচনায় আসে, বেসরকারি দুর্নীতিটা চাপা পড়ে থাকে। ওই বেসরকারি দুর্নীতি, কারণ সরকারি দুর্নীতিও কিন্তু বেসরকারি লোকের ইন্টারেস্টেই করে। একটা ব্যক্তি শিল্প খাতে ট্যাক্স ফাঁকি দেয়, সেটা কিন্তু ব্যক্তি। যে পুলিশকে ঘুষ দেয় সে কিন্তু ব্যক্তি স্বার্থে দেয়, সেখানে কিন্তু সরকার না, কাজে লাগায় সরকারকে। এই জায়গাটা ব্যক্তি খাতের দিকেও যারা সমাজের সচেতন অংশ আছে, টিআইবি, আমি আবারও বলছি যে এটা একটা প্রতীকী, এই যে সামাজিক আন্দোলন, তাকে কিন্তু এই ব্যক্তি খাতে, কারণ সরকারের দুর্নীতি করে ব্যক্তির স্বার্থে, এই জায়গাটা নজর দিতে হবে। আচ্ছা, তো এটা হলো যে আজকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আমরা পালন করেছি। আগামী বছর থেকে সেটা খাত হলো কি, যদি আমাদের শিক্ষা খাত মানুষ বেশি শিকার, দুর্নীতির শিকার, টিআইবি এবং এছাড়া আরো কিছু ইনভেস্টিগেটিভ জার্নালিজম দেখেছি। শিক্ষা খাত আছে, স্বাস্থ্য আছে, আরো বিভিন্ন খাত আছে যেগুলোতে মানুষ
প্রতিনিয়তই যেহেতু বিস্তর মানুষ এতে এফেক্টেড, বিস্তর মানুষ সেখানেতে গিয়ে কোচিং বাণিজ্যের মুখোমুখি হয়েছেন, বিস্তর মানুষ স্বাস্থ্যসেবা নিতে গিয়ে বিভিন্নভাবে প্রাইভেট ক্লিনিকে রেফার হয়েছেন, প্রাইভেট প্যাথোলজিক্যাল টেস্টিং ল্যাবরেটরিতে আপনার রেফার হয়েছেন। তো এইভাবে এই বিষয়গুলোতে বেশি বেশি মানুষ এফেক্টেড। এই সেক্টরগুলোতে যদি আমরা খুব ভালোভাবে সহযোগিতা করতে পারি, কাজটা তো করবে প্রশাসনিক কর্তৃপক্ষ, প্রশাসনিক কর্তৃপক্ষ এই বিষয়টাকে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। ওখানে যদি আমরা নিজেরাও আমাদের ভালো লাগবে যে আমরা আইনের কাজটি করতে পারলাম, জনগণের সাথে আমাদের সাপোর্ট থাকবে। এই একটা আজকে যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এই সরকার, বেসরকার এবং সবাই একযোগে পালন করলো, সেখানে দুর্নীতি দমন কমিশন বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিল এবং সেখানে একযোগে সারা দেশের ট্রাফিক থেকে তুলিয়া যে রাস্তায় দাঁড়িয়েছে আধা ঘন্টার জন্য, এটা একটা বড় রকমের সিগন্যাল টু দি সোসাইটি এবং ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে এটা আছে। এবং আন্তর্জাতিকভাবে আমরা যে দিবসটি পালন করছি, এটা মূল থিমটাই ছিল আজকে এরকম যে ইউনাইট টুগেদার এগেইনস্ট কারাপশন, আসুন দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। এই আমাদের স্লোগানটা এইরকম যে আমরা জনমানুষকে সম্পৃক্ত করতে চাই। এভাবে আমরা আশা করি যে একদিন আমরা দুর্নীতির বিরুদ্ধে একসাথে, জি, দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই একসাথে হব এবং দুর্নীতির বিরুদ্ধে আমার নিজেরও ভূমিকা পালন করার আছে। আমি যদি ঘুষ না দিই তাহলে যে নিচ্ছেন তিনি কি আসলে পাবেন না। সেক্ষেত্রে ব্যক্তি হিসেবে আমার এবং আপনার ভূমিকা রয়েছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।